রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্ট আপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন। আসুন আমরা সবাই মিলে পাট খাতের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় সুধীবৃন্দ, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। রাজধানী উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ 10 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোরে 10 নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রুবেল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার, মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া, রুবেলের চাচাতো ভাই এনায়েত, তার স্ত্রী দেলারা, ছেলে জুনায়েদ, এনায়েতের ছোট ভাই হাবিব, এনায়েতের ভাগ্নি আয়েশা এবং রুবেল। এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় 10 জন রোগী এসেছেন, তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা ড্রেসিং করার পর বলা যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ পাল্টে দিচ্ছে সব হিসাব কিতাব। দিন যত যাচ্ছে ততই সংকটের মধ্যে পড়ছে বিশ্ব। বিশেষ করে জ্বালানি সংকট নিয়ে চিন্তিত হয়ে পড়েছে প্রায় সব দেশই, বাংলাদেশও এর বাইরে নয়। এরই মধ্যেই সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের জন্য দেয়া হয়েছে নানাবিধ নির্দেশনা। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি আমলে নিয়ে জাতীয় পর্যায়ে সবাইকে নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা এবং রেশনিং পদ্ধতি চালু করা দরকার দ্রুত। সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে তেহরানে। যুদ্ধের দামাময় অশান্ত গোটা মধ্যপ্রাচ্য, যার মন্দা প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়, জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। এই পরিস্থিতিতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সচেতন। আমাদের সকলের উচিত যে আমার 5টা গাড়ি আমি 1টা গাড়ি চালাই, এবং যে রেশনিং সিস্টেমটা এখনই এই মুহূর্তে দ্রুত করা দরকার। যেহেতু সামনে বড় ধরনের একটা সংকট আসতেছে, আপনি যদি 15 দিন 20 দিন যদি তেল না থাকে, আমরা সব সেক্টরে অচল হয়ে যাব। আমাদের এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে তেলের সাথে সম্পর্ক নেই, এবং সেখান থেকেই কিন্তু আপনার রপ্তানিতে একটা সম্পর্ক। আমাদের উচিত এখন থেকেই আমরা রেশনিং সিস্টেম, যার 5টা গাড়ি সে 1টা গাড়ি ইউজ করবে, এবং এখন থেকেই একটু হিসাব করে আমাদের আগানো উচিত। মধ্যপ্রাচ্যকে ঘিরে এই সামরিক উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সংকটেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বিশ্ব অর্থনীতি, জ্বালানি ও রেমিটেন্সের উপর প্রভাব ফেলছে। শ্রম মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তো কোনো উদ্যোগই আমরা দেখতে পাচ্ছি না, তারা এখনো ঘুমিয়ে আছে। যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা যেটার বলে আমরা দেশটি বেঁচে আছি সম্মানের সঙ্গে, তাদের প্রতি এত অবজ্ঞা এবং অবহেলা এটা সহ্য করার মতো না। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পক্ষ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত চলমান এই যুদ্ধের সাথে মোকাবেলা করার জন্য। কারণ যুদ্ধ লাগবে কদিন পর পর, এতদিনের প্যাটার্নে আমরা বুঝে ফেলেছি এটা। তার মানে কি আমাদের পররাষ্ট্র দপ্তরের এই জিনিসগুলোর ব্যাপারে ড্রিল থাকা উচিত। যেমন কোথাও আগুন লাগলে পরে কি করতে হয়, ভূমিকম্পের সময় কি করতে হয়, একই রকমভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে পরে আমাদের বাংলাদেশিদের কি করণীয়, আমাদের দূতাবাসের কি করণীয়, এবং বাংলাদেশের নিয়ে আমাদের কি করণীয়, এই জিনিসগুলো এখনই আমাদের শেখানো উচিত, জানানো উচিত। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
শুরুর দিকে রোজা ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতি দেখা গেলেও রমজানের মাঝামাঝি সময়ে এসে দাম কিছুটা নমনীয়। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানী বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত এক সপ্তাহে 170 থেকে 180 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি কেজি এখন ঠেকেছে 230 টাকায়। অর্থাৎ 7 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকা। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। রাজধানীর কারওয়ান বাজার বন্ধের দিন হওয়ায় নগরীর অন্যতম বৃহত্তর এই বাজারে ক্রেতা সমাগম অন্য দিনের তুলনায় বেশি। ক্রেতা বিক্রেতারা বলছেন, পবিত্র রমজানের শুরুতে বাড়তি দামের চাপ থাকলেও বেশ কিছু সবজির দাম এখন কিছুটা কম। কাঁচামরিচ 120 টাকা করে, 100 টাকা করে এই দরে কেনা হচ্ছে আর কি। কাঁচা বাজারের দাম এখন মোটামুটি সহনীয় আর কি, খুব বেশি দেখছি না ওইভাবে। তো বেগুন দেখলাম যে 60 টাকা করে আমি নিচ্ছি, আর টমেটো 60 টাকা। ফার্স্টে তো রমজানের দাম বেগুনের দাম বেশি ছিল, এখন বর্তমান কমে আছে 80 টাকা 70 টাকা মাল বুঝে দামের। আবার বেগুন আছে 100 টাকা। তারপরে কিছু নতুন আইটেম বাড়ছে, যেমন ধুন্দুল, উস্তা, করলা, এগুলোর দাম বেশি। অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে রোজার শুরুতে আলোচনায় থাকা লেবুর দামও কমেছে অনেকটা। ঈদকে সামনে রেখে মশলার বাজারেও বেড়েছে কেনাবেচা। রান্নার অপরিহার্য উপকরণ হলুদ, মরিচ, জিরা, ধনিয়া স্বাভাবিক থাকলেও বেড়েছে তেল ও মশলার দাম। রমজানে যে বাজার লাগে কোনো কিছুর দাম এরকম বাড়ে নাই, কিন্তু শেষের দিক দিয়ে সয়াবিন তেল একটু সংকট, আমরা যা চাইতেছি পাইতেছি না। সয়াবিন তেল 5 লিটার ছিল 890 কিনা, এখন কিনা পড়ে 940 টাকা। আলু বকেরা ছিল 560 থেকে 600 টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে 1 কেজিতে 600 টাকা বাড়ছে, আর এলাচি প্রতি কেজিতে 200 টাকা বাড়ছে। ছোলা 100 টাকা 90 টাকা, চিনি 100। সার্বিক বাজার পরিস্থিতি আগের তুলনায় এখন বেশিই আছে। মাংস ও মুরগির বাজারে ব্যস্ততা চোখে পড়ার মতো, দাম কিছুটা কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তির আভাস। তবে মাছের বাজারে একটু ভিন্ন চিত্র। রুই, কাতলা, তেলাপিয়া থেকে শুরু করে ছোট মাছের দাম চড়া। মাছ টাছ তো কেনা যায় না, মাংসের দাম তো দেখলাম যে 800 টাকার কাছাকাছি বেচতেছে, 20 টাকা কম আছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি সবার। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে চিঠি দেওয়ার সাংবিধানিক বিধান নেই। বিএনপি উদারতা দেখিয়ে যে আহ্বান জানিয়েছে সেই প্রস্তাব গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে কথা জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এস.এম. আরিফের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে 2 দিনব্যাপী দলীয় সংসদদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রথম দিনের প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপগণ অংশ নেন এই কর্মশালায়। গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন কন্যা জাইমা রহমান। প্রায় 3 ঘন্টা চলে এই প্রশিক্ষণ কর্মশালা। সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নিয়ে আলোচনা হয় কর্মশালায়। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে চিঠি দেওয়ার সাংবিধানিক বিধান নাই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন। যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন, সেখানে গিয়ে আমিও উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সব কিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল, তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন। সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপগণদের পর দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়, চলবে আরও একদিন।
SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, অমর একুশে বইমেলায় আজ ছুটির দিনে সকাল থেকে শুরু হয়েছে শিশু প্রহর। বিকেল ৩টা থেকে সর্বসাধারণের জন্য খুলবে মেলার দরজা। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, অমর একুশে বইমেলায় ছুটির দিনের পরিস্থিতি কেমন দেখছেন? সাইদ মল্লিক, আসলে আপনাকে ধন্যবাদ। আসলে অমর একুশের বইমেলার আজ কিন্তু ৯তম দিন। আর এই দিন মেলায় লেখক, পাঠক, প্রকাশকদের সরব উপস্থিতিতে একুশের বইমেলা কিন্তু ফিরে পেয়েছে তার চিরচেনা রূপে। আর তাই আজকের দিনে মেলার চিত্র যদি দেখায় তাহলে দেখা যাবে তার ভিন্ন চিত্র। এবং আজকের কারণ ছুটির দিনের সাথে যুক্ত হয়েছে শিশু কিশোরদের আনন্দমুখর মিলন মেলা, শিশু প্রহর, যেখানে সকাল থেকেই কিন্তু অভিভাবকদের হাত ধরে ছোট ছোট পাঠকেরা ভিড় করছে প্রাণের এই মেলায়, যার ফলে বইমেলা হয়ে উঠেছে রঙিন এবং প্রাণবন্ত। তবে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে একুশের বইমেলা কিন্তু যবনিকা ঘটবে চলতি মাসের 15 তারিখ। তাই অন্যান্যদের তুলনায় আজ কিন্তু সকাল থেকেই মেলায় পাঠক সমাগম বেশি। তবে এই মুহূর্তে তবে এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি যে এখানে অনেকগুলো পাঠক আছেন এবং তার শিশুদেরকে নিয়ে আসছেন। এবারের বইমেলা তার কেমন লাগছে এবং সেই অনুভূতিটা জানবেন। হ্যাঁ, অমর একুশে বইমেলা 2026 আমরা আজকে আসছি ছুটির দিনে। আমাদের খুবই ভালো লাগছে যে মেলার পরিবেশ অনেক সুন্দর, পরিষ্কার আছে। মেলাতে ভিড়ও কম আছে, হয়তোবা রোজার কারণে ভিড়টা এখন কম, সন্ধ্যার পরে ভিড় বাড়বে। আমরা অনেকগুলো বই কিনেছি শিশু কিশোরদের জন্য, আমার বাচ্চার জন্য অনেকগুলো বই কিনা হয়েছে। মোটামুটি মেলার পরিবেশ খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা আছি শিশু প্রহরের এইখানে, শিশু প্রহর। আর এই শিশু প্রহরের পাশে ঘিরে কিন্তু শিশুদের নানান বইয়ের স্টল কিন্তু দেখা যাচ্ছে। সেই স্টলে দেখছি তারা কিন্তু পাঠকদের জন্য, ক্ষুদে পাঠকদের জন্য তারা কিন্তু অপেক্ষমান। তারা এখানে শিশু প্রহরের এখানে বায়োস্কোপ সহ নানা গল্প শুনছেন এবং গল্প শোনার পাশাপাশি শিশু প্রহরের আজকের এখানে বইমেলা যে আছে, এখানে যেগুলো বইগুলো দেখতে পাচ্ছেন এই সবই শিশু প্রহরের শিশুদের জন্য মানে আনা বই। তবে এবারের বইমেলায় শিশু প্রহর সহ এবং পাঠকদের কেমন উপস্থিতি লক্ষ্য করছেন দেখেন। আসলে তো এবারকার রোজার ভিতরে কোনো এরকম একটা মানুষের আসা যাওয়া নাই, ভালো মানুষ আসে কিন্তু বই কিনা কম হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে সাইদ মল্লিক, আপনাকে একটু আপনার মাধ্যমে এবার দর্শকদের জানাতে চাই যে আসলে এবারের বইমেলা কিন্তু সময়সীমা। বাবু, আপনাকে ধন্যবাদ। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাণিজ্যিক এলাকায় বহুতলা ভবনে গাড়ি পার্কিং না থাকায় সরু সড়কে বরিশালে বাড়ছে যানজট। ঈদ কেনাকাটায় দুর্ভোগে পড়ছে নগরবাসী, আর শহর শৃঙ্খলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। কিছু পার্কিং থাকলেও বন্ধ থাকে বছরের পর বছর। আসাদ চৌধুরীর ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরছেন পারভেজ রাসেল। ৫৮ বর্গমাইলের বরিশাল শহরে প্রতিদিন বাড়ছে বিভিন্ন পরিবহনের সংখ্যা, তবে বাড়েনি সড়কের ধারণ ক্ষমতা। তাই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লেগেই থাকে তীব্র যানজট। ঈদ মৌসুম এলেই এরূপ ধারণ করে এক মহামারীতে। নগরীর সদর রোড, গির্জা মহল্লা, ফজলুল হক এভিনিউ ও কাঠপট্টি এলাকায় বহুতলা ভবনগুলোতে বাণিজ্যিক বিভিন্ন শপিং মল থাকলেও নেই কোনো গ্যারেজ বা গাড়ি পার্কিং ব্যবস্থা। যখন বন্যা বাদল বর্ষা হয় প্রতিবারই কম বেশি পানি ঢোকে, আশেপাশে যাদের আছে সবার এই বেসমেন্টের সমস্যা হয়। জনগণের যে গাড়ি পার্কিংয়ের জায়গা রেখে তারপর যেন তারা এই শপিং মল বা তাদের এই ব্রাঞ্চ শপগুলো দেন, তাহলে আমাদের এই ভোগান্তিগুলো করতে হয় না। সব ক্ষেত্রেই মোটামুটি খুব একটা যে পার্কিং ব্যবস্থা এখানে আছে সেরকমটা না, তো যার কারণে এটাই আমি মনে করি যে এখানের সবথেকে যানজটের মেইন প্রবলেম। বাধ্য হয়ে মার্কেটে আসা মানুষ তাদের পরিবহন রাখছে সড়কের উপরে, তাই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনকেও দুষছেন অনেকে। তাদের এই যে গ্যারেজগুলো আমাদের গাড়ি রাখার জন্য একটু সুবিধা করে দেওয়া উচিত। এই যে পুরান বিল্ডিংগুলো আছে তাদের সমস্ত কাগজপত্র চেক করে এবং বিল্ডিং কোড অনুসারে তাদের পারমিশন দেওয়া। তাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার তারা অ্যাকচুয়ালি সেটা ব্যবহার করতে পারছে না, দ্যাটস ওয়াই
তারা রাস্তায় গাড়ি ঘোড়া পার্ক করছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অলরেডি জ্যাম লেগে গেছে। জনভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএমপি কমিশনার। এখানে যে ঘিঞ্জি যে রাস্তাগুলো তাতে কোনো মানে কি বলবো পার্কিং নেই, যার জন্য এই যানজটগুলো হচ্ছে। তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। যেসব ভবনের পার্কিং বন্ধ রয়েছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের যে টিম আছে আমরা টিমটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো এবং যারা এই জায়গা পার্কিংয়ের জায়গা বন্ধ করে রাখছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা যেটা আইনগত যেটা আছে আমরা আইনটা দেখব। অপরিকল্পিত ভবন নির্মাণ আর যত্রতত্র গাড়ি পার্কিংয়েই এ শহর যানজটের প্রধান কারণ। তাই পরিকল্পিত নগর গড়ে নিরাপদ সড়ক গড়তে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি ট্রাফিক বিভাগের ভূমিকা হবে আরও শক্তিশালী, এ প্রত্যাশাই এ নগরবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাত্র ৩৩% জমি, সেখান থেকেই প্রায় ৫০,০০০ টাকা লাউ বিক্রি, আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জাত ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার গল্প এখন পটুয়াখালীর দুমকিতে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের কৃষক বাবুল হাওলাদার উচ্চ ফলনশীল 12 মাসি লাউ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির 6 জাত। কৃষি গবেষণা তথ্য বলছে বাড়ির 6 জাতটি উচ্চ ফলনশীল, রোগ সহনশীল এবং সারা বছরে চাষযোগ্য। সঠিক মাচা পদ্ধতি, পরিমিত সার ব্যবস্থাপনা ও সেচ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতি শতাংশ জমিতে উল্লেখযোগ্য ফলন পাওয়া সম্ভব। বাবুল হাওলাদার জানান, নিয়মিত পরিচর্যা, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ এবং সময়মতো আগাছা দমনের কারণে তার ক্ষেতে ফুল ও ফলন বেড়ে গেছে কয়েক গুণ। কৃষি গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছে, তাদের পরামর্শে আমি এই কাজটা করছি। এই কাজে আমি এই যাবতে এই যে লাউ আমার এই গাছে যা হয়েছে এতে আমি 1050 টাকার মতো বিক্রি করছি। এই লাউটি আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভালো এবং ফলনও অত্যন্ত পরিমাণ খুবই ভালো আমরা দেখছি এবং আমরা এখানে মাঝে মধ্যে আসি, দেখে উদ্বুদ্ধ হই এবং কৃষি গবেষণা থেকে আমাদেরকে এর উদ্বুদ্ধ করা হয়। এই লাউটা আমরা 12 মাস চাষকালে একই ফলন, তীব্র খরা, তীব্র শীত এবং তীব্র বর্ষায়ও লাউটা সমহারে ফলন দেয় এবং এই লাউটা খুবই সুস্বাদু এবং এই লাউটা বোতলাকৃতির। আমরা 15-16 বছর থেকে যে লাউ লাগাই আইছি এর সাথে এইটার মান অনেক ভালো পাইছি, আমরা অনেক ভালো। দুমকি কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী দিলরুবা ইয়াসমিন বলেন, পরিকল্পিত চাষাবাদ ও গবেষণালব্ধ প্রযুক্তি অনুসরণ করলে স্বল্প জমিতেও লাভজনক উৎপাদন সম্ভব। আমার এই সরজমিনে বাবুল হাওলাদার আমার কৃষকরে বাড়ি লাউ 6 জাতের লাউ দিয়েছি। তারপরে সে 1 বিঘা জমিতে করছে, করার পরে অনেক ফলন যা কল্পনার বাহিরে। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা ভিত্তিক জাত ও আধুনিক ব্যবস্থাপনা কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি। বাবুল হাওলাদারের ক্ষেতে মিলেছে সেই বাস্তব প্রমাণ, পরিকল্পিত চাষই হতে পারে গ্রামীণ স্বাবলম্বিতার টেকসই পথ। আমরা ওনার কাছে সাথে আলাপ করে জেনেছি যে এটা এ পর্যন্ত উনি প্রায় 50,000 টাকার অধিক বিক্রি করেছেন এবং আরো অনেক বিক্রি হবে এবং উনি বলেছেন যে এটা আগামীতে উনি নিজেই বীজ উৎপাদন করবেন, এখান থেকে বীজ রাখবেন এবং এই এলাকার অন্যান্য চাষি যারা আছেন তারাও বলেছেন যে এখান থেকে তারা বীজ নিবে এবং এটা কিভাবে আরো এলাকায় আরো ছড়ানো যায় সেই ইসে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ। তামান্না সাদিকা, মাই টিভি।